হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024কে লক্ষ্য রেখে আমরা যে 2022-এর প্রিভিয়াসগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে 52তম শিফট। এক্সাম ডেট দেখো 1 ফেব্রুয়ারি 2023, এক্সাম শিফট হচ্ছে 4th শিফট। প্রথম কোশ্চেন দেখো, একটি যন্ত্র যা সার্কিটে কারেন্টের উপস্থিতি শনাক্ত করতে পারে তাকে ড্যাশ নামে পরিচিত। তো সেটা ড্যাশ নামে পরিচিত। তো বলছে একটি যন্ত্র যা সার্কিটে কারেন্টের উপস্থিতি শনাক্ত করতে পারে। তো আমরা অপশনের যন্ত্রগুলোর নাম দেখব। এখানে রয়েছে ওডোমিটার। ওডোমিটার হচ্ছে দূরত্ব মাপক যন্ত্র, দূরত্ব মাপা যায়। ওডোমিটারে দূরত্ব মাপা যায়। স্পিডোমিটারে স্পিড মাপা যায়, স্পিড মাপা যায় স্পিডোমিটারে। এবং হাইগ্রোমিটারে বায়ুর আর্দ্রতা মাপা যায়, বায়ুর আর্দ্রতা মাপা যায়। তাহলে অ্যামিটার থাকছে, অ্যামিটারে মাপা যায় তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখানে যেহেতু কারেন্টের উপস্থিতি, একটি সার্কিটে কারেন্টের উপস্থিতির কথা বলেছে, তা আমাদের অ্যান্সার হবে অপশন ডি, অ্যামিটার। পরের কোশ্চেন দেখো, কে ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? তো 50তম প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্র চূড়। তো এটা তিনি হচ্ছেন 50তম প্রধান বিচারপতি। এবং 49তম অর্থাৎ এনার আগে কে ছিলেন? উদয় উমেশ ললিত ছিলেন। ঠিক আছে, তাহলে বর্তমানেও এখন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় রয়েছেন প্রধান বিচারপতি অর্থাৎ 50তম। তারপরে বলছে রাধা শ্রীধর 2018 সালে ড্যাশে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। অপশান রয়েছে কত্থক, ওডিসি, ভারতনাট্যম, মণিপুরী। তো রাধা শ্রীধর হচ্ছেন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, সুতরাং তিনি 2018 সালে ভারতনাট্যমেই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। আচ্ছা, রাধা শ্রীধর বাদ দিয়ে আরেকজন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম হচ্ছে অ্যালারমেল ভেল্লি, অ্যালারমেল ভেল্লি। আর একজন আমরা নাম পেয়েছিলাম এর আগে, যে রুক্মিণী দেবী অরুণ্ডল, রুক্মিণী দেবী অরুণ্ডল। তো রাধা শ্রীধর, অ্যালারমেল ভেল্লি, রুক্মিণী দেবী অরুণ্ডল এনারা হচ্ছেন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। আর ভারতনাট্যম কোথাকার নৃত্য তোমরা সবাই জানো, অবশ্যই কমেন্টে একবার বলে দেবে যে কত্থক, ওডিসি, ভারতনাট্যম আর মণিপুরী কোথাকার নৃত্য, চারটা কমেন্ট করবে। তারপরে বলছে পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব কোন তফসিলের অধীনে মোকাবেলা করা হয়? তো পৌরসভার ক্ষমতা অর্থাৎ মিউনিসিপ্যালিটি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে 12তম তফসিল। কোন রাজনৈতিক নেতা 2022 সালের মে মাসে দলীয় নেতৃত্বের সাথে মতবিরোধের কারণে ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়েছিলেন? তো অ্যান্সার হচ্ছে কপিল সিব্বল। তারপরে বলছে আসামে কত ধরনের বিহু উৎসব পালিত হয়? আসামের বিহু উৎসব পালিত হয় 3 ধরনের বিহু। নিচের কোন মৌর্য রাজার দ্বারা ধম্মের ধারণা জনপ্রিয় হয়েছিল? তো ধম্মের ধারণা কে দিয়েছিলেন? ধম্মের ধারণা দিয়েছিলেন মৌর্য রাজা অশোক। অশোককে আর একটা কী নামে ডাকা হয়? অশোককে ডাকা হয় দেবনাম প্রিয়দর্শী, দেবনাম প্রিয়দর্শী। আচ্ছা, অশোক ছিলেন বিন্দুসারের ছেলে, ঠিক আছে। তারা অর্থাৎ মৌর্য বংশে অশোকের আগে যিনি রাজা ছিলেন তিনি ছিলেন বিন্দুসার। আচ্ছা, বিন্দুসারকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অমিত্রাঘাত, অমিত্রাঘাত। আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রথম রাজা, ঠিক আছে, যাকে গ্রিক ভাষায় স্যান্ড্রাকোট্টাস বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। আচ্ছা, দ্রোণাচার্য ক্রীড়া পুরস্কার ড্যাশকে দেওয়া হয়? তো দ্রোণাচার্য ক্রীড়া পুরস্কার দেওয়া হয় দলের কোচকে। পরিকল্পনা কমিশন 15ই মার্চ 1950-এ ড্যাশের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল? তো পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল জওহরলাল নেহরুর অধীনে। পশ্চিমের নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের কারণে শীতের মাসগুলিতে ড্যাশের প্রাপ্যতা রবি ফসলের সাফল্যে সহায়তা করে? তো এখানে অ্যান্সার হচ্ছে বৃষ্টিপাতের প্রাপ্যতা। বৃষ্টিপাত হলে রবি ফসলের সাফল্য
বেশি হয়, সাফল্যে সহায়তা করে বৃষ্টিপাত। 1948 সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী হস্তক্ষেপ করে কোন রাজ্যের নিয়ন্ত্রণ নেই? তো 1948 সালে হায়দ্রাবাদের যে নিজাম ছিল, হায়দ্রাবাদের নিজাম কিন্তু ভারতে যুক্ত হতে রাজি ছিল না। তো তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল সেনাবাহিনীর হস্তক্ষেপ করে এই হায়দ্রাবাদ রাজ্যটি নিয়ন্ত্রণেই। তো এই যে সর্দার বল্লভভাই প্যাটেল কোনো রাজ্যকে বুঝিয়ে কোথাও সেনাবাহিনী হস্তক্ষেপ করে, কোথাও আইনে কার্য করে, যেভাবে হোক প্রত্যেকটা রাজ্যকে একত্রিত করেছিল। তাই তিনার জন্মদিন 31শে অক্টোবর একতা দিবস হিসেবে পালিত হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর একতা দিবস হিসেবে পালিত হয়। কোন ভারতীয় সংস্থা দেশের দারিদ্র্যের তথ্য সংগ্রহের জন্য দায়ী? নীতি আয়োগ, সামাজিক ক্ষমতায়নের জন্য জাতীয় সংস্থা, জাতীয় নমুনা জরিপ সংস্থা, ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের অফিস। তো এখানে অ্যান্সার হচ্ছে জাতীয় নমুনা জরিপ সংস্থা। তারপরে দেখো, মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে ড্যাশের কাছে দায়ী? তো মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী। শাস্ত্রীয় পাঠ হস্তলক্ষণ দীপিকা কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? তো হস্তলক্ষণ দীপিকা ছিলেন কথাকলির সঙ্গে যুক্ত। আর কোথাকার নৃত্য? কথাকলি হচ্ছে কেরালার। তারপরে বলছে সরকারি পণ্য ও পরিষেবা যা সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করা হয় না, উদাহরণস্বরূপ প্রতিরক্ষা পণ্য, রাস্তা নিম্নে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তো বলছে যে কিছু পণ্য সরাসরি মানুষের কাছে কিন্তু বিক্রিত হয় না, যেমন প্রতিরক্ষা পণ্য, ডিফেন্স যে পণ্যগুলো থাকে ডিফেন্সের জন্য, সেগুলো সব সরকারি জিনিস, সরকারি ওটা ক্রয় করতে পারে বা বিক্রয় করতে পারে। আর যেমন রাস্তা কিন্তু কোনো ব্যক্তির কাছে বিক্রি করা হয় না। তো এগুলোকে বলা হয় কি? পাবলিক পণ্য। পাবলিক পণ্য বলতে কি মানুষের পণ্য না, পাবলিক পণ্য মানে হচ্ছে সরকারি পণ্য। আর যদি মানুষের পণ্য বলা হতো তো ব্যক্তিগত পণ্য হতো, যা একটা প্রাইভেট পণ্য আমরা বলতে পারতাম। তারপরে বলছে পাহাড়ের লীলাভূমিতে অবস্থিত শুষ্ক ভূমিকে কি বলে? তো শুষ্ক ভূমিকে বলা হয় রেন শ্যাডো এলাকা, যা বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় বাংলায়। জাতীয় পর্যায়ের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ রঞ্জি ট্রফি ড্যাশে শুরু হয়েছিল? তো এখানে আমাদের প্রথমে একটু মনে রাখতে হয় যে রঞ্জি ট্রফি কোন খেলায় দেওয়া হয়? ক্রিকেট খেলায়। আর যেটা শুরু হয়েছিল 1934 থেকে 35 সালে। ন্যাশনাল ফুড অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট অফ 2013 NFSA 2013 ভারতের গ্রামীণ জনসংখ্যার ড্যাশকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করে। তো এটা অ্যান্সার হচ্ছে 75% মানুষকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করে NFSA 2013। পচনের দ্বিতীয় ধাপ নির্বাচন করুন। তো যখন কোনো কিছু পচন হয় তখন পচনের দ্বিতীয় ধাপ কি হচ্ছে? লিচিং। তারপরে লাস্ট কোশ্চেন বলছে শিশু যত্ন প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত বা নিযুক্ত যে কোনো ব্যক্তি যিনি একজন শিশুকে শারীরিক শাস্তির অধীন দায়বদ্ধ করবেন ড্যাশের অধীনে। তো অ্যান্সার হচ্ছে জুভিনাইল জাস্টিস অ্যাক্ট। ওকে।